বরপক্ষ যৌতুক নেওয়ার বদলে উল্টো 10 লক্ষ টাকা দেবে, কথাটা শুনতেই চোখ দুটো চকচক করে ওঠে সাথী বেগমের। সে বিয়েতে দ্বিমত না করে এক কথায় রাজি হয়ে যায়। দ্বিমত পোষণ করার প্রশ্নই আসে না। গরিবের সংসারে 10 লক্ষ টাকা কম কিছু নাকি? এত সোনার হরিণ পাওয়ার মতো ভাগ্য। কিন্তু একবারও চিন্তা ভাবনা করে দেখে না এত ধনী পরিবার ওনাদের মতো গরিব ঘরের মেয়েকে কেন তাদের ছেলের বউ করে নিতে চাইছে? তাও যৌতুক নেওয়ার বদলে উল্টো 10 লক্ষ টাকা দেবে। কিছু তো একটা গড়বড় আছে। সে সব কিছুই সে ভেবে চিনতে দেখে না। দেখবেই বা কেন? মেয়েটা তো আর তার পেটের না। সৎ মেয়ে মানে সতীনের মেয়ে। সতীনের মেয়েকে বাড়ি থেকে বিদায় করবে, তাও কোনো টাকা খরচ হবে না, উল্টো 10 লক্ষ টাকা পাবে। এখানে দ্বিমত পোষণ করা বা চিন্তা ভাবনা করার প্রশ্নই ওঠে না। সে এক কথায় রাজি হয়ে গেছে। সতীনের মেয়েকে বিয়ে তো দিচ্ছে না, এক প্রকার 10 লক্ষ টাকার বিনিময়ে বিক্রি করে দিচ্ছে। সেই 10 লক্ষ টাকা দিয়ে নিজের মেয়েকে বিয়ে দেবে, ছেলেকে বাইক কিনে দেবে। যার সাথে বিয়েটা হবে সেই ছেলেটা পাগল, নেশাখোর, প্রতিবন্ধী, খুনি নাকি অন্য কিছু একটা বার ভেবে দেখে না। কথা হয় দুদিন পর বিয়ে হবে। মেয়েকে জানানোর প্রয়োজন মনে করে না, দুদিন পর তার বিয়ে। কেন জানাবে, নিজের মেয়ে তো না। রাতের রান্না শেষ করে সন্ধ্যার পর গোসল সারে নাদিয়া। ভেজা কাপড় উঠোনে বেঁধে রাখা দড়িতে মেলে দিয়ে ঘরে যায়। ঘরে গিয়ে দেখে ওর মা সাথী বেগম মানে সৎমা ছেলে মেয়েকে নতুন পোশাক বের করে দিচ্ছে কাঠের পুরনো আলমারি থেকে। নিজেও একটা শাড়ি বের করে নেয়। নাদিয়া বুঝতে পারে না এই রাতের বেলা 3 জন নতুন পোশাক বের করে কি করছে। কোথাও যাবে কি? ওকে বলল না একবারও। বলবেই বা কেন? কিছু না বলে আগের জায়গায় দাঁড়িয়ে রইল নাদিয়া। সাথী বেগম ঝাড়ি দিয়ে বলেন, সঙ্গের মতো দাঁড়িয়ে আছিস কেন? কলস আর জগ ভরে নিয়ে আয়। বিনা বাক্যে পানির খালি জগ আর কলস নিয়ে ঘর থেকে বেরিয়ে আসে নাদিয়া। উঠোনে এক পাশে তৈরি করা চাপ কল থেকে পানি কলস আর জগে ভরে নেয়। কোমরে কলস আর হাতে জগ নিয়ে ঘরে ফিরে আসে। খিদে পেয়েছে ভীষণ। সেই সকালে খেয়েছিল, সারাদিন আর খাওয়া হয়নি। খিদেও পেট চো চো করছে। মনে হচ্ছে যা রান্না করেছে সব একাই খেতে পারবে। তবে সাহস নেই নিজের হাতে বেড়ে খাওয়ার। মুখ ফুটে বলতেও পারছে না, খেতে দাও কটা আমাকে। 8টার পর নাদিয়ার বাবা নাজমুল হক বাড়ি ফেরেন। ঘরে ঢুকে বড় মেয়েকে চোখের সামনে দেখে খেকিয়ে উঠে বলেন, এই অপাটা এখানে কি করছে? ওকে বলেছি না আমি বাড়ি ফিরল যেন আমার চোখের সামনে না আসে। দূর হ আমার চোখের সামনে থেকে। বাবার মুখ থেকে এমন কথা শুনে আলগোছে ঘর থেকে বেরিয়ে আসে নাদিয়া। এখন আর তার কান্না আসে না। এসব কথা শুনতে শুনতে অভ্যাস হয়ে গেছে তার। বয়স তো কম হয়নি, 22টা বছর পেরিয়ে গেছে তার। বুদ্ধি হওয়ার পর পরিচিত কারো কাছেই আদর যত্ন পায়নি। বছরে 2-1বার ফুপু যখন আসে তখন সেই একটু আকটু ভালোবাসে। তাছাড়া ওকে ভালোবাসার জন্য এই পৃথিবীতে কেউ নেই। রাত 10টার পর হুট করে নাদিয়াদের বাড়িতে 8-10 জন মানুষের আগমন ঘটে। নারী পুরুষের গলার স্বর শুনে নিজের জন্য বরাদ্দকৃত কবুতরের ঘরের মতো ছোট রুমটা থেকে উকি দেয়। উঠোনে দাঁড়িয়ে আছে 8 থেকে 10 জন মানুষ। নাদিয়া জানে এরা কোনো এসেছে এই বাড়িতে। আজ তার বিয়ে। একটু আগেই তার মা সাথী বেগম তাকে বলেছে আজ তার বিয়ে। নাদিয়া বিয়ে করবে না বলায় তার মা তাকে দুটো চড় দিয়ে বলেছিল, বিয়া কেন ববি না তুই? নাগর জুড়াইছস? বিয়া তোর বহন লাগবই। বড় ঘর থেইকা বিয়া আইছে, এমন ঘর আর জীবনে চোখে দেখবি? 10 লাখ টাকা দিব কইছে। তোর বইনেরে বিয়া দেউন লাগবো না? টাকা পামু কই? তোর ভাই হুন্ডা কিননের লিগা দিন রাইত মাথা খায়। নাদিয়া নিঃশব্দে হেসেছিল শুধু। ওর জন্মদাতা পিতা চুপচাপ দূরে বসে দেখেছে, কিছু বলেনি। বলবেই বা কেন? সে তো আর নাদিয়াকে ভালোবাসে না। আপদ ঘাড় থেকে বিদায় হলেই সবাই যেন বেঁচে যায়। ছেলের পক্ষের 2জন মেয়ে নাদিয়াকে বউ সাজিয়ে দেয়। বিয়ে পড়ানো হয়। ছেলে পক্ষ কোনো খাওয়া দাওয়া করে না। বিয়ে পড়ানো শেষ হতেই কাজী সাহেব নিজের পাওনা নিয়ে চলে যান। ছেলে পক্ষের সবাই বউ নিয়ে বের হওয়ার জন্য তাড়াহুড়ো শুরু করে। রাত প্রায় 1টা বাজতে চলল। ঢাকায় ফিরতেও 3.5 ঘন্টা থেকে 4 ঘন্টা লেগে যাবে। নাদিয়াকে রুম থেকে বের করে আনা হয়। অন্য রুম থেকে বেরিয়ে আসে নাদিয়ার সদ্য হওয়া বর। নাদিয়া অন্ধকারের মাঝেই একবার চোখ তুলে তাকায়। তবে বুঝতে পারে না কোনটা ওর বর। কারণ ওখানে বরের বেশে কেউ নেই। সকলের পরনে ফরমাল ড্রেস।
নাজমুল হক শুধু নাম মাত্র বাবার দায়িত্ব পালন করার জন্য মেয়ের হাত তুলে দেন মেয়ের জামাইয়ের হাতে। নাদিয়া খেয়াল করে যেই লোকটা ওর এক হাত ধরে আছে তার অন্য হাতে একটা স্টিক। আর একজন যুবক তাকে এক পাশ থেকে আগলে ধরে আছে, যেন ছেড়ে দিলেই সে মাটিতে লুটিয়ে পড়বে। আর যেই হাতটা ধরেছে সেই হাতটা কোঁকড়ানোর মতো হয়ে আছে। নাদিয়া নিজেই শক্ত করে ধরে রাখে ওর বরের হাত। কনে বিদায় হয়। নাদিয়ার চোখ দিয়ে এক ফোঁটা পানি বের হয় না। কেউ জানতেও পারল না নাদিয়া নামের অভাগী মেয়েটার বিয়ে হয়ে গেল। চলে গেল সে শ্বশুর বাড়ি। এই অজপাড়া গায়ে থেকে সে এখন যাবে ঢাকা শহরে। তার শ্বশুর বাড়ি মস্ত ধনী পরিবার। তারা বিয়েতে 3টা প্রাইভেট কার নিয়ে এসেছে। মেয়ের বাবাকে নগদ 10 লক্ষ টাকা বুঝিয়ে দিয়েছে। তাদের মেয়েকে কিনে নিল 10 লক্ষ টাকার বিনিময়ে। আজ টাকার কাছে বিক্রি হয়ে গেছে নাদিয়া। তবে নাদিয়ার একটু আফসোস হচ্ছে না, কষ্ট হচ্ছে না, বরং সুখ সুখ অনুভব হচ্ছে। এই যে ওর বর ওর হাত ধরে এক পা করে এগিয়ে যাচ্ছে। সবাই কারে উঠে বসে। নাদিয়াকে ওর বরের পাশে বসানো হয়। লোকটা একদম চুপ হয়ে আছে, একটা কথাও বলেনি। বোবা নাকি কথা বলতে পারে না? কে জানে। নাদিয়া শেষবার তাকিয়ে দেখে নিজের জন্মস্থান, নিজের বাড়িটা, যেটা ওর নিজের হয়েও হয়নি এতকালেও, আর হবেও না কোনো দিন। সামনের সিটে বসে আছে দুজন। 3টা কার স্টার্ট করা হয়। একে একে ছুটে চলে ঢাকার উদ্দেশ্যে। নাদিয়ার বর কারের সিটের সাথে হেলান দিয়ে চোখ বন্ধ করে রইল। গম্ভীর গলায় বলে, ভেতরের লাইট অফ কর। গম্ভীর পুরুষালী কণ্ঠস্বর শুনে চমকে ওঠে নাদিয়া। এমন গম্ভীর স্বর শুনে সেদিকে তাকায়। লোকটা আগের মতোই চোখ বন্ধ করে রয়েছে। মুহূর্তেই ভেতরের লাইট অফ হয়ে যায়। নাদিয়া নিজেও হেলান দিয়ে চোখ বন্ধ করে নেয়। ভীষণ ঘুম পাচ্ছে এসির ঠান্ডা বাতাসে। উত্তপ্ত দেহটা শীতল হয়ে গেছে একটু সময়ের মধ্যে। নাদিয়ার ঘুম ভাঙ্গে একটি ছেলের ডাকে, যে কিনা ভাবি ভাবি বলে ডেকে চলেছে। নাদিয়া হুড়মুড়িয়ে সোজা হয়ে বসে, 2 হাতে চোখ কচলে চোখ বড় বড় করে তাকায়। পাশে তাকিয়ে দেখে ওর বর কার থেকে বেরিয়ে গেছে। সে অন্য একজনের কাঁধে ভর করে ভেতরের দিকে এগিয়ে যাচ্ছে। বিশাল আলিশান বাড়ি, চারদিক জ্বলজ্বল করছে লাইটের আলোয়। নাদিয়ার পাশের ডোর খুলে দেয় ছেলেটা। ভাবি বেরিয়ে আসুন। পৌঁছে গিয়েছি বাড়িতে। নাদিয়া নেমে দাঁড়ায়। দুজন মেয়ে নাদিয়াকে বাড়ির প্রবেশের গেটের কাছে এগিয়ে নিয়ে গিয়ে দাঁড়ায়। নাদিয়ার শাশুড়ি, চাচি, শাশুড়ি আরও কয়েকজন এগিয়ে এসে বরণ করে ভেতরে নিয়ে যায় নাদিয়াকে। ড্রয়িং রুম দেখে নাদিয়ার চোখ কপালে। টিভিতে দেখা বাড়িগুলোর মতো সুন্দর ভেতরটা। সুন্দর সুন্দর ফার্নিচারে ঠাসা প্রত্যেকটা কোণা। নিখুঁতভাবে সাজানো হয়েছে পুরো ড্রয়িং রুম। নাদিয়া মাথা নিচু করে নেয়। দৃষ্টি স্থির করে ফ্লোরে। মার্বেল পাথরের টাইলস দিয়ে তৈরি ফ্লোর। লাইটের আলোয় ঝকঝক করছে। এই বাড়িতে কাজের মেয়ে হওয়ারও যোগ্যতা নেই নাদিয়ার। সেই বাড়ির কিনা বউ হয়ে এসেছে। নাদিয়ার কাছে স্বপ্নের মতো লাগছে সব কিছু। সব নিয়ম কানুন শেষ করে নাদিয়াকে বরের রুমে নিয়ে যাওয়া হয়। ওর বরের নাম কি নাদিয়া এখনো জানে না। নাদিয়াকে শুভ্র রঙা নরম তুলতুলে বেডে বসানো হয়। নাদিয়ার প্রয়োজনীয় সবকিছু রাখা সুটকেসটা রুমে দিয়ে যায় একজন। মেয়ে দুজনের মধ্যে একজন বলে, ওদিকে ওয়াশরুম। ভারী শাড়ি চেঞ্জ করে হালকা শাড়ি পরে নিও। মেয়ে দুজন চলে যায়। দুজনেই নাদিয়ার থেকে বয়সে অনেক বড় হবে। কথা মার্জিত ভাষায় প্রকাশ করে। মিষ্টভাষী মানুষ মিশুকও বটে। অহংকার গরিমা নেই হয়তো। থাকলে নাদিয়ার সাথে এভাবে কথা বলতো না। নাদিয়া রুমের চারদিকে ভালোভাবে নজর বুলিয়ে নেয়। আরেক দফা অবাক হয় পুরো রুম দেখে। রুমের ভেতরের রং সাদা। আসবাবপত্র সবকিছু সাদা রঙের। দামি দামি সবকিছু দিয়ে সাজানো রুমটা। বেড থেকে উঠতে যাবে তখনই রুমে প্রবেশ হয় ওর বর উদয় চৌধুরীর। একজনের কাঁধে ভর করে ভেতরে আসে। একবার তাকায় বেডে বসে থাকা নতুন বউয়ের দিকে। তারপর নিজের সাথে আসা ছেলেটাকে বলে, আমি চেঞ্জ করব, ওয়াশরুমে নিয়ে চল। ধরে ওয়াশরুমে নিয়ে যায়। আবার এসে ড্রেস নিয়ে যায় আলমারি থেকে। ফ্রেশ হওয়া শেষে আবার ধরে বেডে বসিয়ে দিয়ে চলে যায় ছেলেটা। উদয় চৌধুরী বেডে শুতে শুতে গম্ভীর গলায় বলে, বসেই থাকবেন নাকি ঘুমানোর ইচ্ছে আছে? যদি থাকে তাহলে ড্রেস চেঞ্জ করে লাইটটা অফ করে এসে শুয়ে পড়ুন। নাদিয়া দ্রুত বেড থেকে নেমে দাঁড়ায়। সুটকেস খুলে একটা হালকা শাড়ি নিয়ে ওয়াশরুমে প্রবেশ করে। ওয়াশরুমে এসে নাদিয়া পড়ে মহা ঝামেলায়। এখানকার কিছুই নাদিয়া ব্যবহার করতে জানে না।
জানবে কিভাবে, আগে তো কোনো দিন দেখেওনি। আজকেই প্রথম দেখছে। শুধুমাত্র ট্যাপটা আগে দেখেছে আর ইউজ করতেও জানে। বাকিগুলো কিভাবে ইউজ করে নাদিয়ার জানা নেই। হাত মুখ ধুয়ে শাড়ি চেঞ্জ করে নেয়। ওয়াশরুম থেকে বেরিয়ে দেখে ওর বরটা উল্টো পাশ ফিরে শুয়ে আছে, হয়তো ঘুমিয়েও গেছে। হাতের শাড়িটা ভাঁজ করে রেখে দেয়। লাইট অফ করে চুপচাপ বেডে গিয়ে শুয়ে পড়ে কিনার ঘেঁষে। ফজরের আজান হয়েছে কিছুক্ষণ আগেই। এই টাইমে রোজ ঘুম থেকে ওঠে নাদিয়া। তারপর হাত মুখ ধুয়ে ফজরের নামাজ আদায় করে। নামাজ শেষে একটু কোরআন শরীফ তেলাওয়াত করে। তারপর গোয়াল ঘরে যায়। গরু বের করে, গোবর পরিষ্কার করে। উঠোন বাড়ি ঘর ঝাড়ু দেয়। রান্না করে। কিন্তু আজকে ভাগ্যের পরিবর্তনে এই সময়টাতে শুয়ে আছে তুলতুলে নরম বিছানায়। ওর দুঃখের দিন কি ফুরিয়ে এসেছে? নাকি সেই 22 বছর আগের বাড়িটা ছেড়ে আসলেও 22 বছর আগের ভাগ্যটা ওকে ছাড়েনি? নাদিয়ার ঘুম ভাঙ্গে 8টার পর। আড়মোড়া দিয়ে উঠে বসে বেডে। আশেপাশে তাকিয়ে অপরিচিত জায়গা দেখে চমকে ওঠে। কিঞ্চিত সময়ের ব্যবধানে পূর্বের সবকিছু মনে পড়ে যায়। এটা ওর শ্বশুর বাড়ি। আর এটা ওর বরের রুম। পাশে শুয়ে থাকা মানুষটার দিকে তাকায়। আগের মতোই উল্টো পাশ ফিরে শুয়ে আছে। নড়াচড়া করেনি আর। বেড থেকে নেমে দাঁড়ায়। এলোমেলো শাড়ি ঠিক করে ওয়াশরুমে প্রবেশ করে। ফ্রেশ হয়ে এসে ডিভানের উপর বসে। বাহিরে আলো ফুটলেও রুমটা এখনো পুরোপুরি অন্ধকারে ছেয়ে আছে। শুধু সাদা থাইগ্লাস আর পর্দা ভেদ করে একটু একটু আলো রুমে প্রবেশ করেছে, যার দরুন একটু একটু আলোকিত হয়ে আছে রুমটা। নাদিয়া এখন কি করবে? রুম থেকে বের হবে? নাকি এখানেই বসে থাকবে? অপরিচিত একটা জায়গা, মানুষজন কাউকে চেনেও না। শাড়ির আঁচল খাতারা চিহ্ন মতারা চিহ্ন চেয়ে ধরে চুপচাপ বসে রইল। বাবার বাড়ির কথা স্মরণ হয়। গরুগুলো কি এখনো গোয়ালের ভেতরেই রয়েছে, নাকি সাথী বেগম বের করেছেন? আজকের রান্না কে করবে? পুরো বাড়ির কাজ কে করবে? আজ তো সতীনের মেয়ে নাদিয়া নেই, কার ঘাড় ধরে কাজগুলো করাবে আজ? নাদিয়া বুক ভরে শ্বাস টেনে নেয়। কতগুলো দিন পর কোনো কাজ না করে এভাবে বসে আছে, হিসেব নেই। আবার তাকায় বেডে শুয়ে থাকা মানুষটার দিকে। লোকটা বেশ অদ্ভুত। সব সময় কি গম্ভীর স্বরে কথা বলে? নাকি শুধু গতকালকেই বলেছে? কথাও বলে হয়তো খুব কম। নতুন বউয়ের সাথে দুটো কথা অবধি বলল না। চেঞ্জ করতে বলেই উল্টো পাশ ফিরে শুয়ে পড়েছে। অদ্ভুত মানুষ। বসে থাকতে থাকতে সময় গড়িয়ে 9টার ঘরে চলে আসে। বসে থাকতে ভালো লাগছে না, বসা থেকে উঠে নিঃশব্দে পায়চারি করতে শুরু করে। লোকটার সাথে সাথে এই বাড়ির সকল মানুষও বেশ অদ্ভুত। এতটা বেলা হয়ে গেল, কেউ ডাকতে আসলো না ওকে? নাকি এখনো কেউ ঘুম থেকে ওঠেনি? হয়তো ওঠেনি। সকলেই তো রাতে জেগেই ছিল। 9:30টার পর রুমের ডোর নক করে। ডোর খোলাই ছিল, আবার ধাক্কা দিতেই খুলে যায়। ডোরের দিকে তাকায় নাদিয়া। রাতে যেই মেয়েটা ওকে এই রুমে রেখে গিয়েছিল সেই মেয়েটা এসেছে। উদয়ের চাচাতো বোন উষা। উষা নাদিয়ার দিকে তাকিয়ে মিষ্টি হেসে বলে, উঠে গেছো? আমি তো ভেবেছিলাম ঘুম হয়নি, তাই আর ডাকতে আসিনি। জোর করে সৌজন্যমূলক হাসে নাদিয়াও। উষা নিজের হাতে থাকা প্যাকেট দুটো ডিভানের উপর রাখে। নিজেই গিয়ে লাইট অন করে। লাইটের আলোয় ইন্টেরিয়র ডিজাইনের রুমটা আলোকিত হয়ে যায়। রুমটা নাদিয়ার কাছে স্বপ্নের রাজ্যে মনে হচ্ছে। কারো থাকার রুম এত সুন্দর হয় নাদিয়ার কল্পনায় ছিল না। উদয়ের চোখে লাইটের আলো পড়তেই চোখ মুখ কুঁচকে ফেলে বিরক্তিতে। বিরক্তি ভঙ্গিতেই ওপাশ থেকে এপাশ হয়। চোখ মেলে দেখে 3জন মেয়ে দাঁড়িয়ে আছে। যার মধ্যে একজন ওর বউ আর 2জন বোন। বিরক্তি মাখা গম্ভীর কণ্ঠে বলে, লাইট অন করেছে কে? 3জনেই বেডের দিকে তাকায়। উদয়ের রাগী রাগী মুখ দেখে উষা আর ওর ফুপাতো বোন মারিয়ার মুখ চুপসে যায়। উষা মিনমিন করে বলে, সরি ভাইয়া। আসলে ভাবিকে তৈরি করে নিচে নিয়ে যেতে বলেছে। তাই আর কি। উদয় পাশ থেকে একটা বালিশ নিয়ে নিজের মাথার উপর চেপে ধরে। উষা ফোঁস করে শ্বাস ছাড়ে। যাক বাবা, বেঁচে গেছে। নাদিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল 3জনের চোখ মুখের অবস্থা। উষা আর মারিয়ার চুপসে যাওয়া চোখ মুখ দেখে এতটুকু বুঝতে পেরেছে এই লোককে ভয় পায় এরা। না হলে এর দুটো কথা শুনেই মুখ অমন হয়ে যাবে কেন? উষা আস্তে আস্তে বলে, ভাবি চলো তোমাকে তৈরি করে দেই। সবাই নিচে অপেক্ষা করছে তোমার জন্য। উষা শপিং ব্যাগ থেকে একটা নীল রঙের জামদানি শাড়ি বের করে। অন্য ব্যাগ থেকে জুয়েলারির বক্স। সময় নিয়ে সুন্দর করে সাজিয়ে দেয় দুজন।
নাদিয়া নিজেকে আয়নায় দেখে নিজেই চিনতে পারে না। এটা কি সেই অজপাড়া গায়ের মেয়ে নাদিয়া, যে কিনা মুখে কখনো একটু ক্রিম দিতে পারত না, চুলে ঠিক মতো শ্যাম্পু করতে পারত না, ভালো পোশাক পরতে পারত না? সে কিভাবে এত দামি শাড়ি স্বর্ণের জুয়েলারি পরবে, এত দামি দামি মেকআপ প্রোডাক্ট কিনবে? রোদে খামারে কাজ করতে করতে ফর্সা স্কিনে ট্যান পড়ে গেছে। নিজেকে এই সাজে দেখে নাদিয়া নিজেই মুগ্ধ হয়ে যায়। নাদিয়া সত্যিই কি এত সুন্দর, নাকি স্বপ্ন দেখছে? রাতে বিয়ের জন্য সাজিয়ে দিলেও সময়ের অভাবে নাদিয়া নিজেকে আয়নায় দেখতে পারেনি। রাতেও কি এভাবেই সাজানো হয়েছিল? হয়তো না। উষা নাদিয়ার মুখের দিকে তাকিয়ে মিষ্টি হেসে বলে, মাশা আল্লাহ, অনেক সুন্দর লাগছে তোমাকে ভাবি। কারো নজর না লাগুক। নাদিয়া লজ্জা পেয়ে মাথা নুইয়ে নেয়। আর লজ্জা পেতে হবে না, আমরাই তো। চলো নিচে চলো, অনেক বেলা হয়ে গেছে, খেতে হবে তো। নাদিয়া টুলের উপর থেকে উঠে দাঁড়ায়। উষা নাদিয়ার হাত ধরে ডোরের দিকে এগিয়ে যেতে যেতে মারিয়াকে বলে রুমের লাইট অফ করে দিয়ে আসতে। তারপর বেডে শুয়ে থাকা ভাইয়ের দিকে তাকিয়ে বিড় করে বলে, দেখলে না নিজের বউটাকে, দেখলে পাগল হয়ে যেতে। নিচে নেমে আসতেই সকলেই তাকায় নাদিয়ার দিকে। মেয়েটা আসলেই অনেক সুন্দরী, মায়াবীও বটে। এই মেয়েটার বদলৌতে যদি ছেলেটার জীবন পরিবর্তন হয়, সমস্যা কোথায়? তারা নাদিয়ার ব্যাপারে সবকিছু জেনে শুনেই এনেছে ছেলের বউ করে। যা কিছু হয়ে যাক, নাদিয়া কোনোভাবেই উদয়কে ছেড়ে যেতে না পারবে না। যাবেই বা কোথায়? যাওয়ার জায়গাই তো নেই। থাকলে উদয়ের সাথেই থাকতে হবে। থাকতে না চাইলেও উদয়ের সাথেই থাকতে হবে। মরলে উদয়ের সাথেই, বাঁচলেও উদয়ের সাথেই। এই পৃথিবীতে নাদিয়ার শেষ গন্তব্য উদয় চৌধুরী। নাদিয়া সবাইকে সালাম দেয়। সকলে যা যা জিজ্ঞেস করে ধীরে ধীরে তার উত্তর দেয়। বাড়ির বড় বউ হিসেবে সবাই নাদিয়াকে গিফট দেয়। শাড়ি গহনা দেয় সকলেই। নাদিয়া অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেছে। এত গহনা দিয়ে কি করবে? এত দামি শাড়ি দিয়েই বা কি করবে? এগুলো পরার যোগ্যতা কি আছে ওর? হয়তো আছে। এখন তো আর সেই অজপাড়া গায়ের মেয়ে নাদিয়া নেই, এখন সে চৌধুরী হাউজের বড় বউ। তাকে এখন থেকে এসব পরেই চলতে ফিরতে হবে। অতিরিক্ত নার্ভাসনেসের কারণে নাদিয়ার হাত পা তিরতির করে কাঁপছে। এসির মধ্যেও নাকে বিন্দু বিন্দু ঘাম জমেছে। খাওয়ার জন্য নিয়ে যাওয়া হয় নাদিয়াকে। আধুনিক ডিজাইনের মার্বেল পাথরের ডাইনিং টেবিলের চারদিকে আধুনিক ডিজাইনের চেয়ার। একটা চেয়ারে বসানো হয়েছে নাদিয়াকে। বাকি চেয়ারগুলোতে বাড়ির বাকি সদস্যরাও বসে। সিরামিকের বড় প্লেটে নাদিয়াকে খাবার বেড়ে দেয় উদয়ের মা উম্মেহানি চৌধুরী। নিজের সামনে প্লেটে বেড়ে রাখা খাবারের দিকে তাকিয়ে থাকে নাদিয়া। এই খাবার এই জন্মে সে খাওয়া তো দূরের কথা, চোখেও দেখেনি। বাবার বাড়িতে এসে 3 বেলা পেট ভরে ভর্তা ভাতই খেতে পেতে না। সকালে আর রাতে খেতে দিত, দুপুরে না খেয়েই থাকত। খাচ্ছ না কেন নাদিয়া? খাও। জি খাচ্ছি, আপনারাও খান। আস্তে আস্তে কথাগুলো বলে নাদিয়া। উম্মাহানি চৌধুরী মৃদু হাসেন। মেয়েটা কাল আসার পর থেকেই ধীরে ধীরে কথা বলে। ঘটক বলেছিল নাদিয়া খুবই শান্তশিষ্ট ভদ্র একটা মেয়ে। বাঁধ ভাঙ্গা ধৈর্য তার। সব কাজে পারদর্শী। খেতে খেতে নাদিয়ার চোখ পানিতে ভরে ওঠে। এত সুস্বাদু খাবারও আজ গলা দিয়ে নামছে না। অন্য দিন নুন ভাত হলেও 2 মিনিটে খাওয়া হয়ে যায়। সেখানে আজ 5-7 মিনিটে 3 ভাগের 1 ভাগ খাওয়া শেষ করতে পারেনি। খাচ্ছ না কেন? লজ্জা পাচ্ছ? লজ্জা পেও, এটা তো এখন তোমারও বাড়ি। তাই নির্দ্বিধায় খাও। প্লেটের খাবার শেষ করো। শাশুড়ি মায়ের কথায় সেদিকে চোখ তুলে তাকায় একবার। তারপর মাথা নিচু করে আস্তে আস্তে বলে, আমার খাওয়া শেষ মা। আর খেতে পারবো না। যতটুকু খাবার দিয়েছিলাম ততটুকুই তো রয়েছে এখনো। আর অল্প খাও মা। নাদিয়ার চোখ থেকে টুপ করে পানি গড়িয়ে পড়ে। দ্রুত সেই পানি মুছে নিয়ে আরো কয়েক লোকমা খাবার খায়। খাবার খাওয়া শেষ হলে নাদিয়াকে সোফায় বসানো হয়। ওর আশেপাশে বাড়ির বাকি সদস্যরা বসে। নাদিয়ার পাশে এসে বসে ওর শাশুড়ি উম্মেহানি চৌধুরী। নাদিয়া। নাদিয়া শাশুড়ি মায়ের দিকে তাকায়। তুমি আমার ছেলেকে নিশ্চয়ই দেখেছ। ওর কন্ডিশনও দেখেছ। 1.5 বছর আগের একটা অ্যাক্সিডেন্টে ওর এই অবস্থা হয়েছে। সাধারণভাবে হাঁটতে চলতে পারে না। নিজের হাতে খেতেও পারে না। ওকে খাইয়ে দিতে হয়। নিজের কোনো কাজ নিজে করতে পারে না। ওর সব কাজ অন্য কাউকে করে দিতে হয়। ডক্টর বলেছেন উদয় কোনো দিন স্বাভাবিকভাবে হাঁটতে চলতে পারবে না। উদয় বাচ্চা ছেলে নয় যে ওকে আমি গোছল করাবো, কাপড় পরাবো।
ও পরিপক্ক একজন যুবক ছেলে। আমি চাইলেও ওকে গোসল করাতে পারবো না, ড্রেস চেঞ্জ করিয়ে দিতে পারবো না। তবে হ্যাঁ, ওকে খাইয়ে দেওয়া, বাকি কাজ করে দিতে পারবো। তোমার শ্বশুর অফিসের কাজে বিজি থাকে। সে অফিসের কাজ বন্ধ রেখে উদয়ের কাছে থাকতে পারে না। তাকে বাহিরে যেতেই হয়। প্রহর উদয়কে গোসল করাই বাকি সবকিছু করে দেয়। ওকেও অফিসের কাজে দৌড়াদৌড়ি করতে হয়। সকালে উদয়কে ব্যায়াম করাই। রোজ দুপুরে অফিস থেকে ফিরে উদয়কে গোসল করিয়ে দেয়। ড্রেস পরায়, খাবার খাওয়ায়, মেডিসিন খাওয়ায়। আবার অফিসে যায়। সারাদিন ছেলেটা দৌড়ের উপরেই থাকে। উদয়ের দেখাশোনা করার জন্য একজন ছেলেকে রাখা হয়েছিল। সেদিনই সেই ছেলেকে বাড়ি থেকে বিদায় করেছে উদয়। প্রহর আর আমাকে ছাড়া কাউকে ওর কাছে ঘেঁষতে দেয় না। একজন মেয়ের অনুমতি নেই ওর রুমে প্রবেশ করার। এভাবে আর কত চলবে? উদয়ের বিয়ের বয়স হয়েছে। বিয়ের বয়স আরও কয়েক বছর আগেই হয়েছে। তবে উদয়ের জেদের কারণে বিয়ে করানো সম্ভব হয়ে ওঠেনি। অবশেষে কাল বিয়ে করেছে। আজ থেকে আমার উদয়ের সব দায়িত্ব তোমার। আজ থেকে তুমি ওকে দেখে রাখবে। নাদিয়া শাশুড়ি মায়ের মুখের দিকে তাকায়। নাদিয়া বুঝতে পারে ওকে বউ করে নয়, মূলত উদয়ের সব কাজ করার জন্য কাজের মেয়ে করে নিয়ে এসেছে। তবুও নাদিয়ার আফসোস নেই। খুশি মনেই মেনে নেয় নিজের নিয়তি। আল্লাহ তায়ালা যা করেন নিশ্চয়ই ভালোর জন্যেই করেন। সময় গড়ায়। উদয়ের ঘুম ভাঙ্গে। আড়মোড়া দিয়ে উঠে বসে কোনো রকমে বেড হাতড়ে ফোন হাতে নেয়। পাওয়ার বাটন চেপে স্ক্রিনে তাকায়। 12:25 বেজে গেছে। রুমের আশেপাশে নজর বুলায়। ফোন আনলক করে প্রহরের নাম্বার ডায়াল করে। বড় ভাইয়ের কল পেতেই নিজের রুম থেকে বেরিয়ে ভাইয়ের রুমে আসে। পর্দা সরিয়ে দিতেই সূর্যের আলোয় ঝলমলিয়ে ওঠে পুরো রুম। সাদা থাই গ্লাস খুলে দেয়। বেলকনির থাই গ্লাসের ডোর খুলে দেয়। বাহিরের ঠান্ডা বাতাস প্রবেশ করে রুমের ভেতর। উদয় বেড থেকে 2 পা নামিয়ে দেয়। পাশ থেকে স্টিকটা বাম হাতে নেয়। প্রহর এগিয়ে এসে উদয়কে ধরে ওয়াশরুমে নিয়ে যায়। ওকে ভেতরে রেখে রুমে এসে ট্রাউজার টি শার্ট টাওয়েল নিয়ে দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পর উদয়ের ডাক শুনে ভেতরে প্রবেশ করে। ধরে চেয়ারে বসায়। গায়ের টি শার্ট খুলে দেয়। ব্রাশে পেস্ট লাগিয়ে উদয়ের হাতে দেয়। গোসল শেষে ড্রেস চেঞ্জ করিয়ে রুমে নিয়ে আসে আবার। নিজেই বেড গুছিয়ে দেয়। রুম ঝাড়ু দেয়। মপ দিয়ে রুম মুছে দেয়। উদয়ের ভেজা ড্রেস ধুয়ে ছাদে চলে যায় শুকোতে দেওয়ার জন্য। উদয় বিষণ্ণ হয়ে তাকিয়ে থাকে ফ্লোরের দিকে। জীবনটা কি থেকে কি হয়ে গেল? 1.5 বছর আগের জীবনটা কেমন ছিল আর আজ কেমন হয়ে গেছে। 1.5 বছর ধরে বেডে পড়ে আছে। অন্যের কাজ করবে তো দূরে থাক, নিজের কাজটাও করতে পারে না। অন্যের সাহায্য ছাড়া ওয়াশরুমে পর্যন্ত যেতে পারে না। এভাবে কত কাল বেঁচে থাকবে? নিজের এই অক্ষম অবস্থা করে করে খায়। ডক্টর বলেছেন কোনো দিন স্বাভাবিক হয়ে হাঁটতে চলতে পারবে না। যত দিন বেঁচে থাকবে তত দিন এভাবেই বেঁচে থাকতে হবে। যদিও ডক্টর বলেছেন এর থেকে একটু সুস্থ হওয়ার সম্ভাবনা আছে এখনো। ডান হাত, পা পুরোপুরি ঠিক না হলেও কিছুটা ঠিক হবে। তবে সেটা কতটুকু বলা যায় না। মাঝে মধ্যে ইচ্ছে করে এই অবস্থা থেকে মুক্তি পেতে, বাড়ির সবাইকে মুক্তি দিতে চিরদিনের জন্য। চেষ্টাও করেছিল তবে সফল হয়নি। এই জীবন নিয়ে হাঁপিয়ে উঠেছে, বিতৃষ্ণা চলে এসেছে। ভালো লাগে না কিছু। রুমে কারো উপস্থিতি টের পেয়ে ডোরের দিকে তাকায়। খাবার হাতে নাদিয়া এগিয়ে আসছে। নাদিয়াকে দেখেই চোয়াল শক্ত হয়। চোখ মুখে কঠিন্য ভাব ফুটে ওঠে। রেগে তাকিয়ে থাকে নাদিয়ার মুখের দিকে। এখন অবধি বউয়ের মুখ দেখেনি। দেখতে ইচ্ছে করেনি। নাদিয়া খাবারের ট্রে সেন্টার টেবিলের উপর রাখে। পানির খালি জগটা নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। কিছু সময় পর পানি ভর্তি জগ নিয়ে ফিরে আসে। উদয় এখনো আগের মতোই বসে আছে। নাদিয়া প্লেটে খাবার বেড়ে নেয়। এই খাবার এখন উদয়কে খাইয়ে দিতে হবে। কেমন যেন লাগছে। এর আগে কখনো কোনো মানুষকে খাইয়ে দিতে হয়নি। পুরুষ মানুষ তো দূরের কথা, মেয়ে মানুষকেও খাইয়ে দেয়নি। এখন একজন পুরুষ মানুষকে কিভাবে খাইয়ে দেবে? যতই হাজবেন্ড হোক, মাত্র কয়েক ঘন্টার পরিচয়। তার মধ্যে আবার দুজনের মাঝে কোনো কথা হয়নি। কেমন ইতস্তত বোধ হচ্ছে, অস্বস্তিও হচ্ছে। যেমনই লাগুক খাইয়ে দিতেই হবে। আজ থেকে উদয়ের সব দায়িত্ব ওর ঘাড়ে ট্রান্সফার হয়ে গেছে। প্লেট হাতে নিয়ে সোজা হয়ে দাঁড়ায়। এগিয়ে যায় উদয়ের সামনে। উদয় রাগী চোখে তাকায় নাদিয়ার মুখের দিকে। তারপর আবার ফ্লোরের দিকে তাকায়। গম্ভীর স্বরে বলে,
এগুলো নিয়ে এখানে কেন? নাদিয়া বরাবরের মতো আস্তে ধীরে শান্ত স্বরে বলে। আপনাকে খাইয়ে দিতে বলল। উদয় এক থাবায় নাদিয়ার হাতের প্লেট নিচে ছুঁড়ে ফেলে। ভয়ে কেঁপে ওঠে নাদিয়া। উদয় গর্জন করে বলে। খেতে চেয়েছি আমি। বলেছি আমি খাবো। দূর হও আমার চোখের সামনে থেকে। আসবে না আমার চোখের সামনে। ভয়ে কয়েক কদম পিছিয়ে যায় নাদিয়া। উদয়ের ফর্সা মুখটা লাল বর্ণ ধারণ করেছে। কেমন খেপাটে হিংস্র দৃষ্টিতে তাকিয়ে আছে। যেন এখনই এক থাবায় জানটা বের করে নেবে। আবার গর্জন করে ওঠে। যেতে বলেছি এখান থেকে। নাদিয়া ভয়ে জমে গেছে। রাত থেকে দেখে আসা শান্ত মানুষটার এমন অশান্ত রূপ দেখে নাদিয়ার বোধবুদ্ধি লোপ পেয়েছে। নড়াচড়া করতেও ভুলে গেছে। শুধু ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে আছে উদয়ের মুখের দিকে। মুহূর্তেই বাড়ির সবাই উপস্থিত হয় উদয়ের রুমের সামনে। রুমের ভেতরে ফ্লোরে ছড়িয়ে রয়েছে খাবার আর সিরামিকের টুকরো টুকরো হয়ে যাওয়া প্লেটটা। উদয়ের থেকে কিছুটা দূরে ভয় আতঙ্কে জর্জর হয়ে দাঁড়িয়ে আছে নাদিয়া। উদয় ডোরের দিকে তাকায়। রাগ আরও কয়েক ডিগ্রি বেড়ে যায়। চিৎ তারা চিহ্ন কার করে বলে। ওকে খাবার নিয়ে আসতে বলেছে কে? উম্মেহানি চৌধুরী বলেন। এত রেগে যাচ্ছিস কেন বাবা? আমি নাদিয়াকে বলেছি তোকে খাইয়ে দিতে। আমি বলেছি ওর হাতে খাবো? না। তাহলে কেন পাঠিয়েছ? তোকে খাইয়ে দিতে। এখন থেকে নাদিয়া তোকে খাইয়ে দেবে, তোর সব কিছু করে দেবে। ও কেন করবে? কেন খাইয়ে দেবে? তোমাদের কাছে বোঝা হয়ে গিয়েছি আমি? যদি হয়ে থাকি তাহলে আমাকে বলো। আমার কোনো কাজ তোমাদের করতে হবে না। তোমাদের প্রয়োজন নেই আমার। নিজের কাজ নিজে করতে পারলে করব, না পারলে না করব। তোমাদের কারো সাহায্য লাগবে না আমার। এত রেগে যাচ্ছিস কেন বাবা? অসুস্থ হয়ে পড়বি তো। আমার সুস্থ অসুস্থ নিয়ে তোমাদের না ভাবলেও চলবে। বিয়ে করতে বলেছিলে করেছি। তোমাদের ছেলের বউয়ের দরকার ছিল এনে দিয়েছি। এখন ছেলের বউ নিয়ে বিদায় হও আমার চোখের সামনে থেকে। ওকে যেন আমার চোখের সামনে দ্বিতীয়বার না দেখি। রাতে দয়া করে থাকতে দিয়েছিলাম, এখন আর না। লোভী মেয়ে একটা। ওকে যেখানে পারো সেখানে নিয়ে যাও, শুধু আমার রুমে চোখের সামনে যেন না আসে। শুধু ও কেন, তোমরাও আসবে না আমার রুমে। আবারও অ্যাটাক এসে যাবে বাবা, শান্ত হ। আস্তে কথা বল। আস্তে কথা বলবো না। অ্যাটাকই তো চাই আমি। আবারও অ্যাটাক আসুক আর মতারা চিহ্ন রতারা চিহ্ন ন আমাকে আলিঙ্গন করুক। কেন বড় ধরনের অ্যাটাক আসে না? মতারা চিহ্ন রতারা চিহ্ন ন কেন আমাকে আলিঙ্গন করে না? বাঁচতে চাই না তো আমি। আমার তো সেদিনই মতারা চিহ্ন রে যাওয়া উচিত ছিল। কেন মতারা চিহ্ন রতারা চিহ্ন লাতারা চিহ্ন মনা আমি? কেন এখনো এভাবে পঙ্গু হয়ে বেঁচে আছি? উম্মাহানি চৌধুরী ভেজা গলায় বলেন। বাবা উদয়, শান্ত হ তুই। এমন উত্তেজিত হচ্ছিস কেন? ডক্টর তোকে উত্তেজিত হতে নিষেধ করেছে। ফ্লোরের দিকে তাকিয়ে চিৎকার করে উঠে বলে। বের হও আমার রুম থেকে। কেউ আসবে না আমার চোখের সামনে। ভয়ে কয়েকজন বেরিয়ে চলে যায়। উম্মেহানি চৌধুরী প্রহর আর উদয়ের ফুপি দাঁড়িয়ে থাকে। যাচ্ছ না কেন এখনো? নিজেরা যাও, সাথে এই লোভী মেয়েটাকেও নিয়ে যাও। লোভী মেয়ে একটা, সব মেয়েরা লোভী। লোভ এদের রক্তে মিশে থাকে। কাউকে যেন না দেখি আমার রুমে। বের হও এক্ষুনি। নাদিয়া শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। উম্মেহানি চৌধুরী নাদিয়ার দিকে তাকায়। মুখটা মলিন হয়ে গেছে। চোখ দুটো টলমল করছে। ঠোঁট দুটো তিরতির করে কাঁপছে। উদয় আবার চিৎকার করে ওঠে। গেট আউট অফ মাই রুম অ্যান্ড আউট অফ মাই সাইট। তিনজন রুম থেকে বেরিয়ে যায়। নাদিয়া তখনও আগের মতোই দাঁড়িয়ে আছে। তাকিয়ে আছে ফ্লোরের দিকে। উদয় দাঁতে দাঁত চেপে বলে। রুম বের হওয়ার জন্য তোমাকে আলাদা করে ইনভাইট করতে হবে নাকি? নাদিয়া চোখ তুলে উদয়ের মুখের দিকে তাকায়। খেপাটে হিংস্র দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে। নাদিয়া কোনো কথা না বলে ঝাড়ু আর বেলচা নিয়ে ফ্লোরের খাবার আর প্লেটের খণ্ডগুলো পরিষ্কার করতে শুরু করে। উদয় কিছু সময় নাদিয়ার দিকে তাকিয়ে থেকে চোখ ফিরিয়ে জানালার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে। অসহ্যকর মেয়ে একটা। গায়ে গন্ডারের চামড়া লাগানো কিনা কে জানে। এই মেয়েদের চামড়া এত মোটা কেন হয়? চলবে।